আসসালামু আলাইকুম। মোহমায়ার বাহুডোরে পর্ব 22। লেখিকা সাদিয়া। রাস্তায় ইহাম আর মায়রার খুব বেশি একটা কথা হয়নি। ইহাম নিজ থেকেও কথা বলতে যায়নি। মায়রা শুধু ওই রুক্ষতা দেখেছে আর নীরবে ফোঁস করেছে শুধু। তাদের বাসা থেকে ইহামের বাসায় আসতে 1 ঘন্টার কম সময় লাগে। তবুও বাসায় পৌঁছাতে গিয়ে 1.5 ঘন্টা সময় লাগিয়ে দুপুর 2টা 13 মিনিটে এসে উপস্থিত হয়েছে। ইহামের পিছু পিছু গুটিসুটি পায়ে নিভৃতে মায়রা ভেতরে প্রবেশ করল। শিরিন বেগম ব্যস্ত হয়ে এগিয়ে এলেন। অনেকদিন পর ছেলেকে কাছে পেয়েও নির্বিঘ্নে তাকে পাশ কাটিয়ে জড়িয়ে ধরলেন মায়রাকে। বিষয়টায় ইহাম ঘাড় বাঁকিয়ে কপাল কুঁচকে তাকালো মায়রার দিকে। তার ওই তীক্ষ্ণ দৃষ্টি যেন বুঝিয়ে দিতে চাইছে ব্যাপারটা কি হলো। বাড়িতে পার্মানেন্ট ভাবে আসার আগেই কি সবাইকে বশ করে নিচ্ছ? কি বুঝলো মায়রা সে নিজেই জানে কেবল। তবে ইহামের এই মুখশ্রী দেখে হাসি পাচ্ছে তার। শাশুড়িকে জড়িয়ে ধরে ঠোঁট চিপে হেসে উঠল। বউ শাশুড়ির এমন আহ্লাদ কিছুক্ষণ ভ্রুকুটি করে দেখে ইহাম চলে গেল ড্রয়িং রুমে। পারিবারিক এই বিষয়গুলিতে তার খুব বেশি পাত্তা দেওয়া আগেও তেমন ছিল না, আর এখনো নেই। বরং শার্টের উপরের 2টা বোতাম খুলে ব্যস্ত ভঙ্গিতে নিঃশ্বাস ছাড়ল। আসো মা, ভেতরে আসো। টানতে টানতে নিয়ে এলেন মায়রাকে। আমাদের কথা মনে পড়ে নাকি? ছেলে বাড়িতে থাকে না তাই বলে কি বুড়া বুড়িকে একটু দেখে যেতে পারো না? তুহিনকে নিয়েও তো কদিন পর পর আসতে পারো। কিছুদিন পর তো একেবারেই চলে আসবে। লজ্জায় লাল হলো মায়রার মুখ। কিছু একটা ভেবে আর চোখে তাকালো ইহামের দিকে। পিত কালারের শার্টের ভেতর থেকে সাদা উন্মুক্ত বুকের কিছু অংশ নজরে আসতেই স্তব্ধ হয়ে যায় সে। ভেতর ঘর টিপ টিপ করে আলোড়ন তৈরি করে। গলা শুকিয়েও আসে। শিরিন বেগম ঠেলে তাকে ইহামের পাশেই সোফায় বসিয়ে দিলেন। মায়রা মাথা নিচু করেই 2 হাত জড়ো করে আনে নিজের খুব কাছে। শীতের শেষ সময় যাচ্ছে। সকালে আর রাতে বেশ ঠান্ডাই লাগে, কিন্তু দুপুরে গরমটা বেশি। এই যেমন এখন লাগছে। তার পাশের লোকটা ভিজে গিয়েছে। ফর্সা, বুকে বিন্দু বিন্দু ঘাম, বেশ আকর্ষণীয় লাগছে। আর চোখের দৃশ্যটা আবার দেখে নিজে নিজে অস্থির হলো মায়রা। শিরিন বেগম রান্নাঘরে গিয়েছেন। ফাঁকা ড্রয়িং রুম দেখে ইহাম নিজেকে ঝুঁকিয়ে দিল মায়রার দিকে। নরম কোমল গলায় বলল, হঠাৎ অকারণে টেম্পারেচার বাড়াচ্ছ কেন মায়রা? এতটাও গরম আসেনি এখনো। তবে এই উষ্ণতা অস্থিরতা কিসের মেয়ে? এই প্রথম স্বামীর বাড়ি এসেছ তাই? ফোলা গাল আরো গরম হয়ে এলো মায়রার। চোখ বড় করে বিমূঢ় হয়ে তাকালো ইহামের দিকে। কিছু বলার ভাষা পাচ্ছে না সে। এই লোকটা হুটহাট করে লজ্জায় ফেলে দিচ্ছে কি? ট্রে হাতে শিরিন বেগম এগিয়ে এলেন। ইহামও দ্রুত স্বাভাবিকভাবে বসল। মায়রা নুয়ে আসা মাথা আর সোজা করল না। 2 গ্লাস লাচ্ছি আর বিভিন্ন রকম মিষ্টি ভর্তি প্লেট। মায়রাকে উপেক্ষা করে ইহাম নিজের ভাগের গ্লাসটা টেনে নিল হাতে। মায়রাকে একটিবার না সেধেও ঢকঢক করে সবটুক লাচ্ছি খেয়ে আরামের ঢেকুর তুলল। পরপর বলল, লাচ্ছিটা খেয়ে দেখো মায়রা, মার হাতে বানানো স্পেশাল লাচ্ছি। সব রেস্টুরেন্ট খুঁজেও এমন সুস্বাদু লাচ্ছি পাবে না তুমি। খাও খাও, তাড়াতাড়ি খাও। শিরিন বেগম হেসে গ্লাসটা এগিয়ে দিলেন মায়রার দিকে। জড়তা মেশানো মিষ্টি হেসে মায়রা হাতে তুলে নিল সেটা। এক চুমুক খেতেই পরাণ জুড়ালো তার। আসলেই ভীষণ মজার। সে প্রায় অর্ধেকটা শেষ করেছে। মন চাইছে পুরোটা খেয়ে ফেলতে, তবুও চক্ষু লজ্জায় তা না করে রেখে দিল সেটা।
পাশে এখনো ইহাম বসা। নাও আম্মা, একটু মিষ্টি খাও। মিষ্টি আর সন্দেশের প্লেটটা এগিয়ে দিলেন তিনি মায়রার দিকে। এখন ভাত খাবে তাই বেশি কিছু করিনি, বিকেলে যা খাবে তাই বানিয়ে দিব। পাশ থেকে ইহাম বলে উঠল, মা, ওকে অতিথির মতো এত আপ্যায়ন করছো কেন? দুদিন পর একেবারে এ বাড়ির সদস্য হয়ে যাবে সে। এটা ওর বাড়িই হবে তখন। তাহলে এখন অতিথির মতো ট্রিট করছো কেন? তুই চুপ কর, সবসময় বেশি বেশি করা। নাও মা, তুমি একটু কিছু খাও, হাত মুখ ধুয়ে নাও, পরে ভাত দিচ্ছি। না আন্টি। মায়রা কঠিন চোখের দৃষ্টি দিয়ে তাকালো ইহামের দিকে, পরক্ষণে তাকালো শিরিন বেগমের দিকে। আমি এখন কিছু খাবো না। গাড়ি দিয়ে এসেছি তো, মাথা ঘুরাচ্ছে। এখন কিছু খেলে আরো খারাপ লাগবে আন্টি। মা ডাকবে। কিসের আন্টি? মা ডাকবে, মা। তুই থাম তো ইহাম, ও তো মা বলেই মাঝে মাঝে আর কি একটু বদলে যায়। অভ্যাস নেই তো, তাই না মা? মায়েরা মুচকি হাসলো, আবারও কটমট করে তাকালো ইহামের দিকে। তাতে অবশ্য লোকটার যায় আসে না। সে চমৎকার ভাবে হাসলো তার দিকে তাকিয়ে। সেই হাসি আরো রাগালো তাকে। এই লোকটার সবসময় সব বিষয়ে এত সরাসরি কথা আর ভালো লাগছে না। মা, শিফু কোথায়? ওর রুমেই আছে, এখন তো ঘর থেকে বেশি বেরই হয় না। মায়রা, তুমি মার সাথে হেল্প করো, আমি ফ্রেশ হয়ে শিফুকে নিয়ে আসছি। মনমরা হয়ে শিফু জানালার ধারে দাঁড়িয়ে আছে। বাহির থেকে ওদের শব্দ আসলেও সে বের হওয়ার আগ্রহ পাচ্ছে না। তাই নীরবে একা রুমেই শূন্যে তাকিয়ে কোনো কিছুর চিন্তায় মত্ত হয়ে উঠেছে। শিফু! আচমকা ডাকে শিফু চকিতে তাকায়। ভাইকে দেখেই ভয়ে কলেজা শুকিয়ে আসে। বাবা মার চেয়েও ভাইকে সে জমের মতো ভয় করে। শুকনো মুখটা নিয়ে হাসার চেষ্টা করলেও পারল না। আসো ভাইয়া, কখন এসেছো? আসলে আমার ভালো লাগছিল না, তাই বের হইনি। হাসি খুশি ছটফটে মেয়েটাকে এই রূপে দেখে ইহামের বুকটা মুচড়ে উঠল। চোখের নিচের কালি স্পষ্ট দেখা যাচ্ছে। চিন্তায় মনমরা থেকে মুখে কয়েকটা ব্রণ হয়েছে। মুখটা শুকিয়ে পান্তুর হয়েছে তার। শিফু ভয় ভয় নিয়ে এগিয়ে এলো তার দিকে। ভেতরে একটাই দুশ্চিন্তা, ভাইয়া না তুহিন ভাইকে নিয়ে তাকে কিছু জিজ্ঞেস করে। মাথা নিচু করে শঙ্কিত রূপে ঠাঁই মেরে আছে শিফু। ইহাম আরেক পা এগিয়ে গিয়ে বোনকে বুকের সাথে জড়িয়ে নেয়। আকস্মিক এমন কাণ্ডে শিফু বেশ বিস্মিত হলো। তার ভাইয়া তার সাথে এতটা সহজ নয়, সবসময় কঠিনভাবে শুধু শাসনই করে যায়। তবে আজ কেন তার উল্টো? ভাইকে নরম হতে দেখে আরো গলে গেল শিফু। এতদিনের চিন্তা বিষণ্ণতা সবকিছু ভাইকে জড়িয়ে ধরে কান্নায় ঝেড়ে ফেলল। বেশ কিছুক্ষণ কান্না করে দম নিল শিফু। এবার ইহাম তার চোখের পানি মুছে এগিয়ে নিয়ে গেল বিছানার দিকে। চুপটি করে বসিয়ে দিল শিফুকে, সহজ হতেও সময় দিল। দেখো শিফু, তুই আমার আদরের ছোট বোন। ভাইয়া এখন তোকে কিছু কথা বলবো, একটু মনোযোগ দিয়ে শুনিস। শিফু নিঃশব্দে চোখের পানি ফেলেই মাথায় সায় জানালো। ইহাম আরেকটু সময় নিয়ে শান্ত গলায় শুধালো, পছন্দ করিস তুহিনকে? আত্মা টিপে আসে শিফুর। বিদ্যুৎ গতিতে চমকে তাকিয়ে থাকে ভাইয়ের মুখের দিকে। এমন কঠিন একটা প্রশ্ন করার পরেও ভাইকে শান্ত ভঙ্গিতে দেখে ঠোঁট কেঁপে উঠে তার। ইহাম কেমন করে জানি হাসল। শিফু আর উত্তর শোনার অপেক্ষা না করে নিজ থেকেই বলতে আরম্ভ করলো, শিফু, তুই এখনো ছোট, দুনিয়াটা এখনো তোর আওতায় ছোট। চোখে তোর রঙিন চশমাও, কারণ তোর সময়টাই আবেগের। আর জীবনের এই সময়টাই মানুষ বেশিরভাগ ভুল করে থাকে। ওই যে শুধুমাত্র আবেগের বয়সে রঙিন চশমার তাড়নায়। এই সময়ে তুই যা দেখবি, যেদিকে তাকাবি, সব রঙিন।
কিন্তু সত্যি এটাই যে চশমাটা খুলে ফেললেই সব কিছু সাদা কালো ধোঁয়াশা। এই সময়টা তুই সঠিকভাবে কাটাতে পারলেই সত্যিকার অর্থে জীবনের রঙিন স্বাদ নিতে পারবি তুই। দেখ শিফু, তুই হয়তো তুহিনকে পছন্দ করিস, তবে এটা কিন্তু ভালোবাসা নয়, এটা সম্পূর্ণ তোর আবেগ আর মোহ। এটা কিন্তু কেটে যাবে, তোর রঙিন চশমাটা খুলে ফেললেই বুঝতে পারবি সেটা। শিপু কিছু বলছে না, মাথা নিচু করে বসে থাকলেও ভাইয়ের প্রতিটি কথা মনোযোগ দিয়ে শুনছে সে। প্রত্যেকটা কথার মানেও বোঝার চেষ্টা করছে। জানি না তুই কি ভাবছিস, তোর মনে চলছে কি শুধু বলবো আমরা তোর খারাপ চাই না, তুই তোর নিজের জন্য সঠিকটা বেছে নেওয়ার মতো এখনো বড় হসনি, সেই বয়স তোর হয়নি। তুহিনকে তুই পছন্দ করতেই পারিস, তাই বলে নিজের এই হাল করবি? ও কিছুদিন পরই বিদেশ চলে যাবে, কিন্তু তুই কি করছিস? জীবনের পড়ালেখার এত গুরুত্বপূর্ণ সময়টা হেলা করে নষ্ট করছিস না? শরীরটা খারাপ করছিস না? ও ওর মতো এগিয়ে যাচ্ছে, তুইও তোর মতো করে এগিয়ে যা, সঠিকভাবে পড়াশোনা কর, ভালো ভার্সিটিতে চান্স পা। এরপর তুহিন দেশে আসলে তোরা দুজন যেটা ঠিক করবি সেটাই হবে। একটু বোঝার চেষ্টা কর। এখন যদি তোদের কোনো একটা সম্পর্ক তৈরি হয়, এরপর তোরা দুজন আলাদা দুই দেশে থাকবি। বিদেশি কালচারে গিয়ে যদি তুহিনের মত পরিবর্তন হয়, কিংবা ম্যাচিউর হবার পর তুই যদি মনে করিস তুহিনকে তুই চাস না, কিংবা অন্য কাউকে ভালো লাগলো, তখন ভার্সিটিতে ওঠার পর একটা মেয়ের অনেক মানুষের সাথেই কথা হয়, ওঠা বসা হয়, তখন কাউকে ভালো লাগতেই পারে। তখন কি করবি? দেখ শিফু, আমরা তোদের দুজনকেই আপন ভাবি, তোদের দুজনেরই ভালো চাই, সে থেকেই এটাই চাইছি। তুহিন দেশে আসার পর আর তুই আরেকটু বড় হবার পর তোরা যেটা ভালো মনে করবি সেটাই হবে। ফুপিয়ে কেঁদে উঠল শিফু, নিজ থেকেই শক্তভাবে চাপটে ধরল কঠিন ভাইটাকে। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে সবাই ড্রয়িং রুমে একসাথে বসেছে। ইসহাক চৌধুরী বাসায় নেই, কি কাজে সকালে বের হয়েছেন, এখনো আসেননি। ইহাম ততক্ষণে জানিয়ে দিয়েছে তুহিন আর শিফুর বিষয়টা। বিষণ্ণতা কাটিয়ে জীবন সামনের দিকে এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত ঠিক করেছে শিফু। ভাগ্য যা আছে ভবিষ্যৎ সেটাই দিবে। শিরিন বেগম মলিন কণ্ঠে বললেন, বাবা, বিষয়টা আরেকটু ভালো করে চিন্তা করলে হতো না? ছেলেটা ভালো, ভদ্র, নিজেদের মাঝে কাজটা ভালো হতো, আরেকটু ভেবে দেখ না। যা ভাবার ভেবে নিয়েছি আমি, এ বিষয়ে আর কোনো কথা বলো না মা, কিন্তু একটু চিন্তা করে দেখো বিষয়টা। তুই যেই যুক্তি দেখাচ্ছিস কাবিনের পর বিদেশ গিয়ে, এমনটা তো নাও হতে পারে। মা প্লিজ, যেটা বুঝো না সেটা নিয়ে কথা বলো না। যা করছি ওদের ভালোর জন্যই করছি। কিসের ভালো বলতো? ছেলেটা শিফুকে ভালোবাসে। হুট করে জ্বলে উঠল যেন ইহাম, শান্ত রূপটা পাল্টে হুঙ্কার ছেড়ে বলল, ভালোবাসা মাই ফুট। এত ভালোবাসা করো কেন সবাই? তোমাদের কতবার বলতে হয় ভালোবাসা বলে কিছু হয় না, সবটাই প্রয়োজনের তাগিদ, ভালো লাগা কিংবা মায়া। প্লিজ মা, অযৌক্তিক কথাবার্তা বলো না। মায়েরা নির্বাক নিস্তব্ধ, মাথাটা ঘুরে গেল তার ইহামের কথায়। কি বলল লোকটা? ভালোবাসা বলতে কিছু হয় না? তার ধারণায় কি ভালোবাসা মাত্র দুই শব্দ? মাই ফুট। কি হলো মায়েরার কে জানে, হয়তো নিজের দিকটা বিবেচনা করে বিমূঢ়ভাবে শুধু চেয়ে না থেকে বলে উঠল, ভালোবাসা কি শুধুমাত্র আপনার কাছে মাই ফুট? ইহাম কড়া নজরে তাকালো মায়েরার দিকে। মুখের উপর প্রশ্ন করাটা বুঝি তার একটুও ভালো লাগেনি, তা বোঝাই যাচ্ছে। তবু ও মায়েরা নিয়ে গেল না, বরং ভেতরে জেদ নিয়েই কঠোর গলায় আবার প্রশ্ন করল, আপনার কাছে ভালোবাসা মাই ফুট হতেই পারে, তবে সবার কাছে নয়। ভাইয়া শিফুকে ভালোবাসে, কাবিন হয়ে গেলে আপনি যেটা ভাবছেন সেটা হবার সম্ভাবনাও কম থাকবে। ভাইয়া এমনটা করবেও না,
তাদের মাঝে অন্তত এই বিষয়টা থাকবে যে তারা বিবাহিত, একে অপরের মাঝে আবদ্ধ। এই চিন্তাটা আপনার যুক্তির সাথে গোলাবেন না। তাহলে শুধু শুধু আপনার সিদ্ধান্তটা ওদের উপর চাপিয়ে দিচ্ছেন কেন? ব্যাস, দপ করে ইহামের রাগের বাতি জ্বলে উঠল। কটমট করে তাকালো মায়রার দিকে। মা আর শিফুর দিকে তাকিয়ে উঠে দাঁড়ালো। নিঃশব্দে মায়রার হাত চেপে ধরে হনহন করে টেনে নিয়ে গেল নিজের ঘরের দিকে। পেছন থেকে শিরিন বেগমের শতডাক অপেক্ষা করেই টেনে ঘরে আনলো। দরজাটা লাগিয়েই ক্ষিপ্র এগিয়ে গেল মায়রার দিকে। এই অভদ্র বেয়াদব মেয়ে নিজের ব্যবহার কবে বদলাবে? মুখের ওপর কথা বলা চরম বেয়াদবি। এটা শেখনি? পরিবার থেকে শেখায়নি কিছু? অভদ্র মেয়ে কি ভেবেছ একদিন একটু নরম গলায় কথা বলেছি বলে কি লাই পেয়ে গেছো যা খুশি করবে? তোমার বাজে বিহেভিয়ার মেনে নিব আমি? ইহামের ক্ষিপ্ত হিংস্র রূপ দেখে থমকায় মেয়েটা। কথার ধরন চোখের পানি এনে দিলেও অবলার মতো দমে গেল না, বরং কাপা ঠোঁটগুলি নিয়ে মৃদু আওয়াজে প্রশ্ন করল, আপনি কি একটা দুমুখী সাপ? ইহাম ভালো মানুষের আড়ালে এই রূপটা লুকিয়ে রাখেন নিজের মাঝে? ক্রোধে দাঁত পিষল ছেলেটা। মাথায় আগুন টকবক করে ফুটছে। দাঁত কেটে শক্তভাবে চেপে ধরল মায়রার বাহু, চিবিয়ে বলল, বেশি বেয়াদবি করো না মায়রা, মুখের ভাষা সংযত করো। মায়রাও রাগে পিষ্ট হলো। হাত ছাড়ানোর চেষ্টা করতে করতে বলল, একদম ছুবেন না আমাকে, ছাড়ুন। কি ভেবেছেন সবাইকে আপনি আপনার মতো করে চালনা করবেন? সবাই আপনার কথা শুনতে বাধ্য? মায়েরা, যেটা বুঝতে পারছো না সেটা নিয়ে ফটফট করো না। মুখের ওপর আর কোনোদিন যদি কথা বলতে দেখি তবে গাল ফাটিয়ে দিব। কিন্তু বেয়াদব মেয়ে। বুকে চেলাকাঠের আগুন জ্বালিয়ে দিয়ে ইহাম নিজের হিংস্র রাগী রূপ প্রদর্শন করেই আবারও চলে গেল। জ্বলন্ত বুক নিয়ে মায়রা ধপ করে বিছানায় বসে পড়ল। কোনো কিছু বুঝতে পারছে না সে। মাথাটা ফাঁকা ফাঁকা লাগছে। ইহাম মানুষটাকে এখনো পর্যন্ত সঠিকভাবে চিনতে পারছে না সে। এই মানুষটার চিন্তা ভাবনা, আচরণ, ব্যবহার, এমনকি তাকে নিয়ে তার ধারণা সবকিছু অস্পষ্ট। কি চাই কি মানুষটা? ভালোবাসার কোনো মূল্যই যদি মানুষটার কাছে না থাকে তবে তার কাছে নিজের জায়গাটা কি? কিভাবে তাকে নিয়ে সে সব কিছু ভেতর ফাঁপিয়ে তুলছে তার। ইহাম যেন তাকে ধোঁয়াশার কূপে ফেলে দিয়েছে। উষ্ণ দুপুর পেরিয়েছে সেই কখন। প্রত্যহ সন্ধ্যা চলছে। দূরে তাকাতেই কুয়াশার আস্তরণ দেখা যায়। বিকেল থেকেই মায়রা শিফুর সাথে টুকটাক গল্প করছে। মেয়েটাকে দেখে বোঝাই যাচ্ছে ভাইয়ের বুঝ তাকে বেশ প্রভাবিত করেছে। খানিক হাসিখুশি ভাবেই কথা বলছে, কিন্তু তার ভেতরে যে আগুন, সেই জ্বলন কমবে কি করে? ইহামের জ্বালানো আগুন নেভানোর কি উপায়? কি করে এই ধোঁয়াশা কাটাবে? তার বয়স কম হতে পারে, তবে পারিপার্শ্বিক কিছু বিষয়, পারিবারিক কিছু পিছুটান, সব নিয়ে তার ধারণা কিংবা বুদ্ধি স্বল্প হলেও আছে। স্বামী স্ত্রীর পবিত্র বন্ধনটা চাইলেও সহজে ছিন্ন করা যায় না, আর মেয়েদের সমাজে তো সেটা আরও কঠিন। বারবার সেদিনের ইহামের বলা কথাগুলি মনে পড়ে। মন কোমল কণ্ঠে যে বলেছিল স্বামী স্ত্রীর বন্ধন অটুট, সেটা ওই একটা কথাই তো সে মনে গেঁথে নিয়ে সম্পর্কটা এগিয়ে নেওয়ার প্রবণতা দেখিয়েছে। তাকে ভালোবাসে না, হয়তো তাকে ভালো লাগে। ইহামের সেটা শুনেও তো সম্পর্কটা মজবুত করতে টেনে নিয়েছে নিজের দিকে। তবে কেন এখন এই রকম ব্যবহার? কি চাই সে? কোনটা মেনে নিবে? ভেতরটা জ্বলে পুড়ে খাক হয়ে যাচ্ছে। চোখগুলিতে
তপ্ত পানি এসে ভিড় জমিয়েছে। শিফু আনমনে বলল, আজান দিয়েছে ভাবি, চলো নিচে যাই। শিফুর কথায় সম্ভিত ফিরিয়ে মায়েরা অন্য পাশে ফিরল দ্রুত গতিতে। চোখের পানিটুক মুছে সেও পা বাড়ালো। দুপুরে খাবার পর সেই যে মায়েরার সাথে রাগারাগি করে বের হয়েছিল ইহাম আর ফেরেনি। ইসহাক চৌধুরী বিকেলেই ফিরেছেন, এখন নিজের রুমে আছেন। মায়েরা আসাতে খুব খুশি হয়েছেন তিনি। শিরিন বেগম তখন নাস্তা তৈরি করছেন, ফুটন্ত তেলে আলুর পাকোড়া ভেজে নিচ্ছেন। ইহামের নাকি খুব পছন্দের। শিফু নিজের ঘরে আছে, মায়েরা শাশুড়ির সাথে রান্নাঘরে দাঁড়িয়ে আছে, সাহায্য করতে চাইলেও দেননি তিনি। গরম গরম পাকোড়া, দুধ চা, চানাচুর আর লুডুসের বাটি নিয়ে মায়েরা শিফুর রুমে যায়। খেতে খেতে গল্পও করে। মায়েরা আসলে বুঝতে চাইছে শিফু তুহিনকে নিয়ে কি ভাবে। বিকেলে একবার তুহিনের কথা বলায় শান্তভাবে শিফু জবাব দিয়েছিল, প্লিজ ভাবি, আমি অনেক কষ্টে ঠিক করেছি ওই বিষণ্ণতা থেকে বের হব বলে। তুমি প্লিজ এখন এসব নিয়ে কথা বলো না, আমার সময় চাই। ভাগ্যে যা দিবে ভবিষ্যতে মেনে নিব তা। মায়েরা ঢোক গিল তুহিন ভাইয়াকে নিয়ে। সরাসরি কিছু বলতেও পারছে না শিফুর বারণে, তবুও ঘুরিয়ে পেঁচিয়ে কিছু জিজ্ঞেস করবে তার আগে দ্রুত ইহাম এগিয়ে এলো শিফুর রুমে। দুজনকে একবার দেখে নিয়ে শান্ত গলায় মায়েরার উদ্দেশ্য বলল, মায়েরা একটু রুমে আসো, প্রয়োজন আছে। আবারও চলে গেল মানুষটা। মায়েরা শিফুর মুচকি হাসির পিছে লজ্জায় পেল একটু। সে তৈরি হলো সূক্ষ্ম রাগ, সাথে তৈরি হলো সূক্ষ্ম রাগ। তখনের ব্যবহার তাকে বানালো জেদি। এক নাগাড়ে নিজ মনকে শোধালো, তাকে কি প্রয়োজন, এভাবে কেন ডাকবে? সে ডাকলেই যেতে হবে নাকি? মায়েরা নিজেকে শান্ত করলো, ঠিক করে নিল যাবে না। ভাবি, যাও দেখে এসো, ভাইয়া হয়তো দরকারে ডাকছে। মায়েরা একটু হাসার চেষ্টা করলো, পরক্ষণে উঠে তেরামি করেই পা বাড়ালো ড্রয়িং রুমের দিকে। শিরিন বেগম একা একা বসে সিরিয়াল দেখছেন। মায়েরাও নীরবে গিয়ে পাশে বসলো। টিভিতে তখন স্টার জলসার সিরিয়াল চলছে, যেটা দেখেই মায়েরা চোখ মুখ ছিটকে আনে। স্টার জলসা, জি বাংলা, এসব কি মানুষ দেখে? কোথা থেকে কোথায় চলে যায় তার কোনো আগামাথা নেই। আগে অবশ্যই কিছুটা হলেও ভালো সিরিয়াল দিত, এখন যাচ্ছে তাই। স্টার জলসার বোঝে না, সে বোঝে না নাটকটাই ভালো ছিল তার কাছে। প্রতিদিন নিয়ম করে টিভির সামনে বসতো তখন। অনেক বছর হয় সে তা ছেড়েছে। তাকে বসতে দেখে শিরিন বেগম মনোযোগ সরালেন, তাকিয়ে হাসলেন। মায়েরাও হেসে বলল, মা আপনি এসব কেন দেখেন? স্টার জলসা, জি বাংলার থেকে আমাদের বাংলাদেশের অনেক সুন্দর সুন্দর নাটক আছে, যা দেখতেও সাবলীল আর হাসির ও বাস্তবিক জীবনও খুঁজে পাওয়া যায়। আপনি আর এসব দেখবেন না? মায়েরার মুখ দেখে হেসে ওঠেন শিরিন বেগম। সেভাবেই জবাব দেন, দুই একটা সিরিয়াল দেখি আম্মা, তাও মাঝে মাঝে, এখন থেকে আর দেখবো না। মুস্কিয়ে হাসলো মায়েরা। শিরিন বেগম রিমোট দিয়ে চ্যানেল পাল্টে দিলেন। তখন গজগজ করতে করতে ইহাম এগিয়ে এলো, গম্ভীর শীতল কণ্ঠে বলল, মায়েরা তোমাকে ঘরে আসতে বলেছিলাম, ডেকেছি যেহেতু নিশ্চয় দরকার ছিল, একটু দেখে যাও, পরে আবার এসো। মায়েরা কি বলবে বুঝলো না, হতবাকের মতো তাকিয়ে রইল ইহামের দিকে। পরক্ষণে শাশুড়ির দিকে তাকাতেই লজ্জায় মাথা নুয়ে আনলো। ভদ্র মহিলা মিষ্টি করে হাসলেন, যাও দেখো গিয়ে আম্মা। মায়েরাও কোনো জবাব দিতে পারল না, শুধু বিরক্ত লাগছে তার। চক্ষু লজ্জা বলেও হয়তো মানুষটার কিছু নেই। নিজের মা কি ভাবলো সেই চিন্তা আছে তার। আর কিসের এত দরকার? সে কি
পাকাপোক্তভাবে এই বাড়ির গিন্নি নাকি যে প্রয়োজনের তাগিদটা আসবে, তবে বারবার এত তলব কিসের? তখন এর ব্যবহারের কথা মনে হতে আরো বিরক্ত হলো সে। শাশুড়ির সামনে কোনো তেড়া জবাবও দিতে পারছে না। কি হলো মায়েরা, আসো, এখনই আসো, কিন্তু আমার যেন আবার ডাকতে না হয়। ইহাম চলে যেতেই শিরিন বেগম উঠলেন। যাও মা, দেখো ছেলেটা কি বলে। আমি তোমার শ্বশুরের কাছে যাই। শিরিন বেগম উঠতেই রাগ ফুঁসে উঠল তার মুখে। গটগট আওয়াজ তুলে চলল ইহামের ব্যক্তিগত ঘরটায়। ষাঁড়ের মতো ডাকছেন কেন? কি প্রয়োজন আমাকে দিয়ে আপনার? ইহাম জবাব দিল না। দুইটা প্যাকেট ধরিয়ে দিয়ে বলল, একটা তোমার আর একটা শিফুর। আর চোখে মায়েরা একবার দেখলো প্যাকেটগুলি, কিন্তু ধরল না, জবাবও দিল না। আগের মতোই অন্য পাশে মুখ করেই ঠায় দাঁড়িয়ে আছে। তাকে অমন করে থাকতে দেখে ফোঁস করে দম ছাড়ল ইহাম। এগিয়ে গেল তার কাছে, মুখটা বাড়িয়ে দিয়ে প্রশ্ন করে, তখনের জন্য রেগে আছো? জবাব দিল না মায়েরা, বরং ওই কথা কিংবা গলার স্বর যেন ভেতরের যন্ত্রণার আগুন জ্বালিয়ে দিল আরো বেশি করে। ইহাম এবার তার মুখোমুখি এসে দাঁড়ালো, চিবুকে হাত দিয়ে মুখে উপরে তুলে বলল, মুখ ফুলিয়ে রেখো না, মাথামোটা মেয়ে ভালো দেখায় না। রাগে যন্ত্রণায় ফুলে উঠল মায়েরা। কি পেয়েছে এই লোকটা? ভালোবাসবে না, আবার যখন যা মন চায় তেমন ব্যবহার করবে। মন চাইলে সোহাগ দেখিয়ে কথা বলবো, তো আবার হিংস্রর রাগটাও দেখিয়ে দিবে। গাল ফুলিয়ে মায়েরা হাতটা সরিয়ে দিল ইহামের। আবারও মুখ ফিরিয়ে অন্যদিকে তাকালো। তাকে এভাবে ফুঁসতে দেখে খানিক হাসিই পেল ইহামের। মেয়েটার বাচ্চাদের মতো গাল ফুলিয়ে দেওয়ার স্বভাব আছে। ভেতরের জেদটা কেমন ফুঁসিয়ে তুলছে তাকে। এক গালে হেসে ইহাম তার বাহু চেপে ধরে টেনে বিছানায় আনলো। জোর করে বসাতে চাইল মায়েরা, তা হতে দিল না, বরং হাত ছাড়ানোর চেষ্টা করে বলল, ছাড়ুন আমাকে, একদম ধরবেন না, হাত সরান। ঠিক আছে, ধরবো না, বসো চুপচাপ। আপনি যখন যা বলবেন তাই শুনতে হবে। আচ্ছা এখন শোনো, চুপচাপ বসো, নয়তো কিন্তু আবার ধরে বসাবো। মায়েরা মুখ ফুলিয়ে নিভৃতে বসলো। ভেতরের দাউ দাউ আগুন তাকে আরো ক্ষিপ্ত বানিয়ে তুলছে যেন। আর চোখে তাকালো ইহামের দিকে। মানুষটার শপিং ব্যাগ থেকে কয়েকটা ড্রেস বের করে দিল। লেমন কালারের ড্রেস, বেশ চকচক করছে। ব্রাইট কালার তার বেশ ভালো লাগে। রংটা জলজল করতে দেখেও চোখ সরিয়ে নিল সে। দেখো তো ড্রেসগুলি পছন্দ হয়েছে কিনা। ঘুষ দিচ্ছেন আমায়? ভেবেছেন তাহলেই সবটা ঠিক হয়ে যাবে? নিজে ভুল করে এখন আবার ঘুষ দিচ্ছেন? মাথা নুইয়ে হাসলো ইহাম। ওই হাসিটা মায়েরা মুগ্ধ হয়ে চেয়ে দেখলো। চোখাচোখি হবার আগেই চোখ সরিয়ে নিল সে। বউকে কিছু দেওয়া যদি ঘুষ মনে হয় তবে সেটাই করছি, প্রশাসনের লোক হয়েও। তবে আমি এই ঘুষকে সমর্থন জানাচ্ছি আমার পিচ্চি মিসেস। মায়েরা জবাব দিল না। ইহামকে নিয়ে দুটানাই দোদুল্যমান হলো মন। এক এক সময় এক এক আচরণের সাথে মায়েরা নিজেকে সামলে নিতে পারছে না, বরং এই দোটানা আরো বেশি তাকে অস্থির করে দিচ্ছে। আরো কষ্ট পাচ্ছে সে। ঠোঁট ফেটে এবার কান্নায় চলে এলো তার। চেয়েও আর আটকাতে পারছে না। ইহাম উঠে গিয়ে ঘরে থাকা সেন্টার টেবিল থেকে আগে থেকে আনা একটা প্লেট নিয়ে এলো। সন্তর্পণে ফুচকাগুলি সার্ভ করতে করতে আবারও তাকালো মায়েরার দিকে। সবগুলি ফুচকা সাজিয়ে সেটা পাশে রেখে আরেকটু এগিয়ে গেল মায়েরার কাছে। সঙ্গে সঙ্গে মায়েরা অভিমানে মুখ ফিরিয়ে নেয়। ইহাম হেসে আবারও তার থুতনিতে আঙুল ঠেকিয়ে নিজের দিকে মুখ ফেরায়। আধো আধো গলায় জানায়, তখনের বিষয়টা একটু বেশি হয়ে গিয়েছে না, প্লিজ আর কেঁদো না। মুখের ওপর কথা বলা আমি ঠিক নিতে পারি না মায়েরা, আমার রাগ হয় অনেক, প্লিজ কান্না থামাও। মায়েরা ফুপিয়ে কাঁদছে। এক নজরে মানুষটাকে দেখছে। এই লোকটার এত ইগো,
একটা বার কি নিজের ভুলের জন্য সরি বলা যায় না? কেঁদে কেঁদে সে দৃষ্টি ঘুরিয়ে নিল। থুতনি থেকে হাত সরিয়ে ইহাম পাশ থেকে একটা ফুচকা তুলে নিল, সেটা তার মুখের সামনে ধরে বলল, মায়েরা, আমাদের সম্পর্কটা আমার মাঝে ঠিক কি এফেক্ট করেছে সেটা আমি নিজেও বুঝতে পারছি না। শুধু এতটুকু জানি, দুনিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ স্বামী স্ত্রীর সম্পর্ক সেটা আমাদের মাঝে বিদ্যমান। চাইলেই এই পবিত্র বন্ধনটা ছিন্ন করার অবকাশ নেই। আমি শুধু জানি আমি তোমায় ছাড়তে পারবো না। তোমায় আমার প্রয়োজন। তোমার সব দিকটা আমি মেনে নেই। একটু রাগারাগি করে ফেললেও মানিয়ে নিও। আমি কি শুধুই আপনার প্রয়োজন, তাই আপনি আমায় ছাড়বেন না, এই তো? আগে তোমায় আমি তেমন পাত্তা না দিলেও কিংবা খুব বেশি কিছু মনে না করলেও ইদানিং তুমি আমার মাঝে ইফেক্ট করো, আমার মাঝেও তুমি প্রভাবিত হও। কাল রাতের পর সেটা আরো তীব্র হয়েছে মায়েরা। আমার গভীরে স্থান নিয়েছো তুমি। তাহলে কেন আর কিভাবে ছাড়বো বলো? একটু রকচটা আর রেগে কথা বলি বলে এসব বলছো? ইহাম উত্তরের আশা না করে ফুচকাটা খাওয়ার ইশারা দিল। মায়েরা করুণ মুখে ছলছল নয়নে কেবল মাথা দিয়ে ইশারায় না করল। ইহাম ম্লান হেসে গালের দুই পাশ ধরে মুখে ঢুকিয়ে দিল তা। অতঃপর হাতে বৃদ্ধা আঙ্গুলিতে লেগে থাকা তেঁতুলের রসটা নিজের ঠোঁট দিয়ে চেটে নিল। সবটা দৃশ্যই দেখলো মায়েরা। মুখের ফুসকাটা চিবিয়ে শান্তভাবে প্রশ্ন করলো, আপনি আমায় ভালোবাসেন না, তাই না? ইহাম সঙ্গে সঙ্গে জবাব দিল না, বরঞ্চ আরেকটা ফুসকার মাঝে তেঁতুলের টক ঢেলে নিঃশব্দে মায়েরার মুখের সামনে ধরলো। মায়েরা ভিজে বিড়ালের মতো ওই মায়াবী মুখশ্রীর দিকে তাকিয়ে রইল। লোকটার বোকার মতোই মাথা নাড়িয়ে অসম্মত জানালো। তবুও শুনল না সে। গাঢ়ভাবে ইশারায় মুখ খোলার জন্য বলতেই মায়েরা মন্ত্রমুগ্ধের মতো বাধ্য হয়ে তাই করলো। পরক্ষণে শীতল আওয়াজ তুলল কণ্ঠে, আচ্ছা মায়েরা, ভালোবাসা কি? তোমার কাছে ভালোবাসার বর্ণনা কি? আমার মাঝে ভালোবাসার ব্যাখ্যা বিস্তার করে না। আমার জীবনে কখনো ভালোবাসা প্রেম আসেনি, তাই সেই অর্থে ভালোবাসা কি তা আমি জানিও না। কালকেই বলেছি তোমাকে আমি ভালোবাসি না, তবে পছন্দ করি। এই পছন্দ কি ভালোবাসার সূত্রপাত? বলো। আমার জীবনে আমার পরিবারের বাহিরে তুমি একমাত্র ব্যক্তি যাকে আমি অনুভব করতে পারি যে আমার খুব গভীরে। সেটা ভালোবাসা কিনা জানি না। তোমার প্রতি আমার অনুভূতিটা আসলে ঠিক কি নামের আমি সেটা এখনো ঠাউর করতে পারিনি। বিয়ের পরের হিসাবটা বাদ দাও। আমি ছোটবেলা থেকেই ভেতরের অনুভূতিটা সবাইকে সহজভাবে প্রকাশ করতে পারি না, চাইও না আসলে। একটু চাপার স্বভাবটাই আমার কাছে বেশ স্বস্তির। তোমার প্রতি আমি ভালো লাগার অনুভূতিটাই কি প্রকাশ করতে পারছি বলো? তাই বলে এই নয় যে তোমাকে আমি চাই না। আমি আমার স্বভাবের বিরুদ্ধে না গিয়ে তোমার সাথে একটু কঠোরভাবে কথা বললে কিংবা রাগারাগি করলে যে তোমাকে আমি পছন্দ করি না, দেখতে পারি না কিংবা ভালোবাসি না, সেটা ভাবা বোকামি নয় কি? মায়েরা, আমাকে আগে একটু সময় দাও। এক্স্যাক্টলি ভালোবাসা কি সেটা উপলব্ধি করার। চলবে। আমাদের গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং আমাদের এই গল্পের পরবর্তী পার্ট দেখার জন্য আমাদের সাথেই থাকবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে ধন্যবাদ।